আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছি আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জনগণই সিদ্ধান্ত নেবে কাদের হাতে থাকবে দেশের কর্তৃত্ব, বললেন তারেক রহমান। সংখ্যালঘু কার্ড আর চলবে না, বললেন জামাতের আমির। সবাই মিলে দেশ গড়ার প্রত্যয়। এবং ঠাকুরগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ২৬, বাদ পড়েনি গবাদি পশু, আতঙ্কে এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবেন দেশের কর্তৃত্ব কাদের হাতে থাকবে। টাউন হল প্রাঙ্গণে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, তার দল যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, কাজেই তারা নির্বাচন চাইবেই। রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের পরিকল্পনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং দেশের মানুষের প্রতি যে দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা প্রত্যাশা করব অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল আছেন, তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক, কার পরিকল্পনা তারা গ্রহণ করবেন। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ, কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে, কাদেরকে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গড মাদার, ফ্যাসিবাদী আর মাফিয়াদের বাংলাদেশে আর জনগণ দেখতে চায় না। তারা চান বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাতের এক জনসভায় তিনি কথা বলেন। সংখ্যালঘু কার্ড খেলার দিন শেষ মন্তব্য করে তিনি বলেন, এই দেশে যেই জন্ম নিয়েছে সেই এদেশের গর্বিত নাগরিক। তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ, আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না, ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকব। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান ধিক্কার জন্য। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। ঠাকুরগাঁয়ে গত ৪ থেকে ৫ দিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২৬ নারী পুরুষ, বাদ পড়েনি গবাদি পশুও। এতে আতঙ্কিত এলাকাবাসী। লাঠি হাতে পাহারা বসানো হয়েছে। একদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনামূলক সভা করেছে স্থানীয় প্রশাসন। আক্রমণের শিকার ব্যক্তিরা যাতে সঠিক সময়ে টিকা পান সে বিষয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে নির্দেশ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ও জামালপুর ইউনিয়ন সহ রানীশং, কৈল ও পীরগঞ্জ উপজেলায় শিয়ালের আক্রমণে ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে রহিমানপুর ইউনিয়নে ১৫ জন, জামালপুর ইউনিয়নে ২ জন, রানীশংকুল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিকালের মধ্যেই শুরু হয় শিয়ালের আক্রমণ। বাইরে থাকার পাশাপাশি বাসার ভেতরে প্রবেশ করেই আক্রমণ করছে শিয়াল। এ অবস্থায় আতঙ্কে রয়েছে সকলে, লাঠি হাতে দিচ্ছেন পাহারা। ক্ষেত বাড়িতে, আলু বাড়িতে বীজ দিয়েছিলাম, পিছন পাশ দিয়ে আসে শিয়াল কামড় দিছে। এই ব্যথা, এই ঝাড় বাড়ি জঙ্গল বাড়ি থাকা আছে, ওখানে গরুটা বাঁধা আছিল, ওখানে আসে কামড় দিছে। শিয়াল আমার বাবাকে কামড়ায় নিছে হাতে মুখে, মানে অতিরিক্ত কামড়াইছে। এখন সদর হাসপাতালে ভর্তি আছে। কয়েকদিন ধরে এই শিয়ালের যে আতঙ্ক, মানুষকে যাইলেই পিটা, কামড় দেয়। তারপরে কয়েকদিন ধরে এইভাবে মানুষকে আতঙ্ক করে। মানুষও কামড়াচ্ছে, ছাগলকে কামড়াচ্ছে, গরু কামড়াচ্ছে,
অত্যাচারে থাকা যায় না, তো মানে এই জন্য লাঠি লুঠিলে এখন গরু ছাগল গরু থাকা হয়েছে। এই যে শিয়ালের অত্যাচার 2 মাস থেকে গরু ছাগল সবগুলো নিয়ে পালাচ্ছে, এই লাঠি নিয়ে এখানে বসে আছি। বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভা করছেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। সেই সাথে করা হয়েছে একটি মেডিকেল টিমের পাশাপাশি স্বেচ্ছাসেবী কমিটিও। তো এইটা জানার পরে আমরা ওইখানে একটা সামাজিক সচেতনতামূলক সভার আয়োজন করেছিলাম এবং এই সভা থেকে আমরা মেডিকেল টিম গঠন করে দিয়েছি এবং স্থানীয়ভাবে যাতে এটার প্রোটেকশন, এটাকে আরও কীভাবে সামাজিকভাবে সুরক্ষিত রাখা যায় মানুষকে, এজন্য একটা সামাজিক একটা কমিটি করে দেওয়া হয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে। আক্রমণের আগে কিভাবে তারা নিরাপদ থাকবে, আক্রমণ হওয়ার সাথে সাথে তারা কি কাজ করবে এবং পরবর্তী কী চিকিৎসা, এই 3টা পার্টে আমরা এটা ভাগ করে আমরা প্রতিরোধমূলক একটা নিছি এবং প্রতিষেধক এটার যে মানে র্যাবিস ভাইরাস যেটার প্রকোপে শিয়াল বা কুকুর মানুষকে কামড়ায়, সেই টিকার সরবরাহ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, এই জন্য আমরা ওইখানে যে কমিউনিটি ক্লিনিক আছে সেই ক্লিনিক এবং জেলা স্বাস্থ্যকেন্দ্র এখানেও আমরা এটা জানিয়েছি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে যাতে এখানে যে কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সাথে সাথে নিতে পারি। টানা 2 মাসের মতো সময় ধরে এলাকায় শিয়ালের এমন আক্রমণে আতঙ্কিত এলাকাবাসীরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষক মনির মিয়া হত্যা মামলায় 13 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে 13 আসামি সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়। মামলার এজাহারে বলা হয়েছে, জেলার করিমগঞ্জের ভাটিয়া মিরপাড়া গ্রামের মোহাম্মদ গনি মিয়ার পুত্র কৃষক মনির মিয়ার সঙ্গে জমি জমা নিয়ে তার চাচাতো ভাইসহ অন্য নিকটাত্মীয়দের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় ঝগড়া চলত। এর জের ধরে 2020 সালের 10 এপ্রিল বিকেল 4টার দিকে 14 থেকে 15 জন আসামি দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মনিরের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত মনিরকে প্রথমে জেলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 12 এপ্রিল মনিরের মৃত্যু হয়। এই ঘটনায় নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন 12 এপ্রিল আসামি হিসেবে 14 জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি 13 আসামির বিরুদ্ধে 2020 সালের 30 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়ি থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা 10টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি গ্রামে এই ঘটনা হয়। নিহত পুলিশ সদস্যর নাম রকিবুল ইসলাম। তিনি একই গ্রামের শামসুল ইসলামের ছেলে। রকিবুল পুলিশ কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং 52তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে যান। বুধবার সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, পরে আবার রুমের ভেতরে থেকে আটকে দিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের জেরে রকিবুলের স্ত্রী বাবার বাড়িতে রয়েছেন। সেই সঙ্গে আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটাতে পারেন বলে জানা গেছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে 15 জন বাংলাদেশি ও রোহিঙ্গাকে পুশব্যাক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বুধবার দিবাগত রাত 1টার দিকে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। কারাভোগ শেষে ভারতের থেকে পুশব্যাক ব্যক্তিরা হল পাবনার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগৎবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার, হরিদাস হালদার, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজালাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম, একই জেলা নরেন্দ্রপুর থানার আব্দুর রফির ছেলে আক্কাস আলী, নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজিব আলী, সদর থানা নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজিব আলী, হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আবদুল্লাহ, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর নূর ইসলামের ছেলে শাহিন আলী, পিরোজপুরের ইন্দরখানি থানার বলিয়াপাড়া গ্রামের ইসাক সিপাইয়ের ছেলে আজিল সিপাই এবং মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা 16 নম্বর ক্যাম্পের H3 ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ সহ 15 জন।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পরে বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়। আমরা রাজমিস্ত্রির কাজে ভারত যাচ্ছিলাম, বিএসএফ এর হাতে ঘেরা খাই। আমি খেয়েছি 5 মাস আগে, কেউ খেয়েছে 7 মাস আগে, কেউ খেয়েছে 2 বছর আগে। এখন সবাই এক জেল থেকে এলাম, বহরমপুর সেন্ট্রাল জেল থেকে। বাগান দেখেছি, গোরস্থান দেখেছি, খ্রিস্টানদের এই যে গির্জা আছে না, ওটা দেখেছি। সামনে দিয়ে এলাম, এপারে এসে খ্রিস্টানদের গির্জা দেখতেন। গ্রামে যাচ্ছি আমাদের ধরে যে সাজা শেষ করে আমরা ধরি যে আমরা 15 জনে জান ক্লাস করে বেটাই আইনু তো কামে টামের লেগে যাচ্ছেন বিনা পাসপোর্টে। কবে গেছেন? এই 7 মাস হয়ে গেল। কোন বর্ডার দিয়ে গেছেন? এই কাহারপাড়া, রাজশাহীর সামনে থেকে। মুজিবনগর করেছি, তারপরে আর একটা কি নাম বললো যে ভাল্লাপাড়া নাকি, ওই গেট দিয়ে দিয়েছে আপনাদের? হ্যাঁ, গেট দিয়ে ছেড়েছে, মুজিবনগরের গেট দিয়ে। মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর ও চরগোয়াল গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে হৃদয় হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় 2 গ্রামে আহত হন অন্তত 15 জন। বুধবার দুপুর 12টার দিকে উপজেলার রামনগর গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত হৃদয় হোসেন চরগোয়াল গ্রামের শাহাদত আলীর ছেলে। সংঘর্ষের জেরে একদল বিক্ষুব্ধ লোক একটি মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন দেয়। সেখানে থাকা কয়েকটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। রামনগর গ্রামের মিরাজুল ইসলাম সম্প্রতি একটি নতুন ট্রাক্টর কেনেন। তার ছেলে সামিউল ট্রাক্টর নিয়ে চরগোয়ালা গ্রামে গেলে অসাবধানতাবশত ঈদগাহের একটি গেট ভেঙে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে চরগোয়াল গ্রামের লোকজন রামনগরে গিয়ে মীরার ছেলেকে ধরে নিয়ে যেতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রামনগরের জান্নাত মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক জান্নাত সহ কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও 2 পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জান্নাত ক্ষিপ্ত হয়ে এলোপাতারি হাতুড়ির আঘাতে হৃদয়ের মাথায় লাগলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে একটা মারামারি ঘটনা ঘটে, বিভিন্ন বিষয় দিয়ে আছে, মসজিদের গেট ভাঙা, নানা রকম বিষয় নিয়ে। তো সেখানে মারামারি ঘটনা ঘটে। সেখানে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ক্যাম্প এবং আমাদের স্থানীয় থানা পুলিশ সহ যৌথ বাহিনীর লোকজন আমরা উপস্থিত হয়েছি। তো সেখানে একজন নিহতের ঘটনা আছে, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে কারা এর সাথে জড়িত এই বিষয়টি। তো আমাদের এখানে যারা পুলিশের সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন, আমাদের আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। জয়পুরহাটে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এই সভা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুরি আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, হাইকোর্ট বিভাগের আইনজীবী শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, শার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ ও দাদরা স্কুলের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং দুদেশের জনগণের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান সরকার আন্তরিকভাবে কাজ করছে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার H.E. সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, শুল্কমুক্ত পাকিস্তানি পণ্য বাংলাদেশে রপ্তানি করতে পাকিস্তান সরকারের সাথে আলোচনা করা হবে। বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আমদানি রপ্তানিকারকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি সাংবাদিকদের কথা বলেন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে নানা উদ্যোগের কথা জানান তিনি। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে সভায় রংপুরের আমদানি রপ্তানিকারকরা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন। This tax-free export of Pakistani goods to Bangladesh, I think those things need to be, discussed at the government level, and at appropriate forum, we will certainly be engaging with the Bangladesh government to see if we can, do something about it. But all in all, I'm so happy
So things are going up. Things are looking up for both our countries in economic, trade, people to people, culture. So I'm so happy to be here in Rangpur and looking forward to come back here again. বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, তারা 16 বছর ভোট দিতে পারেননি। এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে ভোটের ব্যবস্থা করবেন, এই আহ্বানও জানান তিনি। বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলন শেষে সাইফুল ইসলাম আজাদকে সভাপতি ও ইয়াতিমুল হাসান লিটনকে সম্পাদক করে পৌর বিএনপির 51 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জনগণ অধীর আগ্রহে বসে আছে, 16 বছর ভোট দিতে পারে নাই, ঠিক কি না? কিভাবে বসে আছে? খালি ভোটটা নিয়ে এসো। তাই আজকে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চায়? ভোট চায়। আপনারা কি ভোট চান কিনা? এই পীরগঞ্জের মধ্যেই এই মাটিতে একজন পরমাণু বিজ্ঞানী কিন্তু জন্ম লাভ করেছিলেন, ঠিক আছে? কিন্তু ভালো মানুষ ছিলেন, পরমাণু বিজ্ঞানী, অনেক নাম করা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ভাগ্যে চলেছিল এক রাক্ষসী, তার নাম জানেন? এই ভালো মানুষটা, এই রংপুরের ভালো মানুষটার গলায় এই রাক্ষসী জন্মে এই পীরগঞ্জের মাটিকে কলঙ্কিত করেছে। শ্বশুর বাড়ির মানুষকেও আপনারা সেবা, কারণ শ্বশুর বাড়িটায় পরে আপনাদের নিজের বাড়ি হয়, তাই না? নিজের বাড়ি হয়, বেশি ভালোবাসে। অথচ এই শ্বশুর বাড়ির একটা সন্তান ভোটের জন্য, মানুষের অধিকারের জন্য রাজপথে দাবি করেছিল। এটাই কি তার অপরাধ হয়েছিল? আবু সাইদ দাবি করেছিল, আবু সাইদকে সেই রাক্ষসী গুলি করে হত্যা করেছে। পীরগঞ্জের লোকেরা, পীরগঞ্জের মানুষের রক্ত ধরেছে জন্য বাংলাদেশ থেকে হাসিনা বিতাড়িত হয়েছে। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।